আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির স্পেশাল ক্লাসে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আজ রাত ৯টায় আমরা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য এই স্পেশাল ক্লাসটি নিব। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনারা সবাই জানেন যে আ গতকালকে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে ২৩৬৭ জন যে নিয়োগের, সেই নিয়োগে কিন্তু ৩৫০০ জনের বেশি আ সুপারিশ প্রাপ্ত হয়েছে সরকারি চাকরির জন্য। হয়তো তাদের পোস্টিং ঈদের আগেই হয়ে যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা রইলো এবং আমাদের গার্ডিয়ান নার্সিং এর যে স্পেশাল ব্যাচ আমরা শুরু করেছিলাম প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা, সেখান থেকে কিন্তু ১,০০০ এরও বেশি স্টুডেন্ট কিন্তু এবার আমাদের এই সুপারিশ প্রাপ্ত হয়েছে। তো সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ওকে? তো আপনারা যে যেখান থেকেই আজকের এই ক্লাসে আপনারা যুক্ত হচ্ছেন, সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে আজকের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির যে ক্লাস, এই ক্লাসে আপনারা যুক্ত আছেন এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। রিচি আক্তার রাবেয়া বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক শুভকামনা যে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং এই নিয়োগের পরপরই কিন্তু আপনাদের আরো ৩,৫০০ একটা বিজ্ঞপ্তি হবে। আজকের একটা অল্প কয়েকজনের একটা বিজ্ঞপ্তি হইছে। তো নিয়োগ কিন্তু অল্প, অল্প করে হবে। কিন্তু সবথেকে লক্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমরা সবাই চাকরি পেতে চাই বা সরকারি চাকরি পেতে চাই, কিন্তু আলটিমেটলি আমরা আসলে কি বেশি পড়তে চাই না। সো এইটার একটা কিন্তু আমাদের একটা ব্যাড হ্যাবিট আমাদের মধ্যে আছে আরকি। তো এইজন্য আপনারা যারা চাকরির প্রস্তুতি যারা নিবেন, অবশ্যই কমপক্ষে ৬ মাস আপনাদের কিন্তু একটা ভালো প্রস্তুতি লাগবে। ওকে? আদারওয়াইজ কিন্তু আপনারা ভালো করতে পারবেন না। আর বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় ৫০,০০০ এর মতো আমাদের সিনিয়র স্টাফ নার্স যারা প্রাইভেট সেক্টরে আছে। সুতরাং প্রতিটা নিয়োগে কিন্তু তারা কম্পিটিশন করবে। ওকে? সো এটা আপনাদের জন্য একটু অ্যালার্মিং যে এতগুলো নার্সের সাথে আপনি কিভাবে কম্পিটিশন করে ভালো করবেন। ওকে? সো এজন্য আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখন থেকেই লেখাপড়া চালু রাখতে হবে। আপনি প্রতিটা দিন আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এই যে নিয়োগে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৫০০ জন টিকছে। এখানে কিন্তু প্রায় ৪০,০০০ এর মতো পরীক্ষা দিয়েছিল। কেমন? ৪০,০০০ না ৩৫,০০০ ছিল তখন। তারপরে তো প্রায় গত ৩ বছর পর্যন্ত তো আরো নতুন নার্স বের হইছে প্রতি বছর। সুতরাং দেখেন এই ৩৫,০০০ পরীক্ষা দিছে বর্তমান যে নিয়োগে যাদের সরকারি চাকরি হলো, সেখানে কিন্তু ৩২,০০০ জনের কিন্তু চাকরি হয় নাই। সো আলটিমেটলি এই ৩২,০০০ জন কিন্তু কি যতই মেধাবী হোক তারা কিন্তু চাকরি পাবে না। চাকরি পাবে যতগুলো পোস্ট ততগুলো। সো সামনে যদি ৩,৫০০ নিয়োগ হয়, সেখানে যদি ৫০,০০০ নার্স থাকে, অফকোর্স সেখানে ৪৭,০০০ বাদ যাবে। এখন আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনার কাছে যে আপনি আসলে বাদ যেতে চান কিনা বা আপনি সরকারি চাকরিটা চান কিনা। এটা হচ্ছে আপনার মুখ্য বিষয়। ওকে? সো এইটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পারবেন বা আপনি কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি নিজেকে প্রস্তুত করার মাধ্যমে আপনি আগামীতে সরকারি চাকরির জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হচ্ছেন আরকি। ওকে? সো এজন্য আপনাকে একটি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা প্রয়োজন। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি এই চাকরিটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার জন্য একটু সো টাফ। কারণ হচ্ছে এত নার্সের মধ্য থেকে আপনি সরকারি চাকরিটা লুফে নেয়া বা এটা কিন্তু একটু কঠিন। ওকে? সো তারপরেও আমরা আশা করি আপনারা পারবেন। যারা খুবই মেধাবী কিন্তু চেষ্টা করলে কিন্তু কি চেষ্টা করলে কিন্তু আপনি কখনোই হারবেন না। এটা এটা হচ্ছে সবথেকে বড় কথা। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি কি চান? ভবিষ্যতে কি সরকারি চাকরি চান কিনা বা একজন সরকারি সিনিয়র স্টাফ নার্স বা একজন নার্সিং কর্মকর্তা হতে চান কিনা? এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। ওকে? কিন্তু আমরা মনে করি যে আপনি যদি আগামী ৬ মাস আগামী ৬ মাস যদি আপনি ভালো করে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনার জন্য এই চাকরিটা পাওয়াটা খুবই সহজ। ওকে? যাই হোক, আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের উপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব, যেটা পরীক্ষায় আসার মতো। কেমন? এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় ইনশাআল্লাহ আসবে। সো এবং এর পাশাপাশি আমরা আরো কিছু প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেব, যেগুলো পড়লে আপনি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন। ওকে? আচ্ছা, তো দেখতে পাচ্ছি রেশমি আছে আমাদের সাথে।
তারপরে আমাদের সাথে আছে হচ্ছে রেশমি আছে, আফরোজা আছে, সুমাইয়া জান্নাত আছে, রিচি আছে, শিমুল হাসান আছে। সবাই আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন, কেমন? সবাই আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। না সুমাইয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা এখনই শুরু করব। আপনারা সকল বন্ধুদেরকে হচ্ছে মেনশন করে দেন যারা যারা হচ্ছে আজকে ক্লাসে, আপনারা সবাই একটু আমন্ত্রণ জানান আজকে ক্লাসে, যে আপনার যে সকল বন্ধুরা আছে সবাইকে একটু আমন্ত্রণ জানান যাতে আজকে ক্লাসে তারা সবাই জয়েন করে। ওকে, আচ্ছা। তো হচ্ছে এখনই আমরা চলে যাব আজকের প্রথম প্রশ্নে। আপনারা সবাই একটু কমেন্টে জানান, ঠিক মতো দেখা যাচ্ছে। আপনারা যদি বলেন যে নাসরিন আক্তার বলছে, আখি ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রায় প্রিলিমিনারিতে আমাদের প্রায় ১,৫০০ মতো স্টুডেন্ট ছিল, এবং ভাইবা ভাইবা পর্যন্ত লিখিত ব্যাচে। তো সবকিছু মিলে প্রায় ১,০০০-এর বেশি আমাদের গার্ডিয়ানের যারা স্টুডেন্ট বা যারা নিয়োগের প্রস্তুতি নিয়েছে তারা চান্স পেয়েছে। আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। তো সবাইকে অসংখ্য শুভেচ্ছা আপনাদের সবাইকে। এবং পরবর্তী যারা নিয়োগ আসবে সবার জন্য অগ্রিম শুভকামনা রইল। আপনারা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে থেকেই পড়া শুরু করবেন। ওকে, আর এন শামসুন নাহার, হালিমা আফরোজ, সবাইকে দেখতে পাচ্ছি আপনারা জয়েন করেছেন ইতিমধ্যে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে এখনই আমরা চলে যাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্ন যাওয়ার আগে বলে দিই, আপনারা হচ্ছে সবাই কমেন্ট করবেন। সবাই আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরগুলো জানাবেন, যাতে করে হচ্ছে আপনারা নিজের প্রস্তুতিটা বুঝতে পারেন যে আপনার নিয়োগের যে প্রস্তুতি এটা আসলে কতটুকু হয়েছে, কেমন? আর এটার সাথে আমরা কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিব, যেখান থেকে হচ্ছে পরীক্ষায় আসলে এর বাইরে থেকে পরীক্ষায় আসার কোনো একেবারেই সুযোগ নাই। তো সবাই একটা দুর্দান্ত গতিতে সবাই একটা শেয়ার করে দেন। আজকের ক্লাসটা হবে খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে, এবং আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আগের ক্লাসগুলোর মতো আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো যাই হোক, আমরা তাহলে শুরু করি আজকের যে ক্লাসটি। সো প্রথম প্রশ্ন শুরু করবো কিনা, আপনারা রেডি কিনা সবাই একটু জানান। আপনারা রেডি কিনা? আপনারা রেডি হলেই শুরু করবো। সো হচ্ছে প্রথম প্রশ্নে চলে যাই। আজকের আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি? দেখেন এখানে কতগুলো অপশন আছে। অপশন এ তে আছে জাপান, ওকে, অপশন এ তে আছে জাপান, অপশন বি তে আছে হচ্ছে অপশন এ তে আছে জাপান, অপশন বি তে আছে ভারত, আচ্ছা এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে, আচ্ছা যাই হোক, এখানে একটু প্রবলেম হচ্ছে বলতে সবাই, আচ্ছা যাই হোক, প্রথম প্রশ্ন তো আপনারা সবাই একটু এটার অ্যান্সারটা করেন যে এটা কারেক্ট অ্যান্সার কি হবে। জাতিসংঘ, সরি, আচ্ছা সবাই আপনারা অ্যান্সার করেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য স্থায়ী সদস্য কোনটি? ওকে, তো তার আগে একটু বলে দেই যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত। এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। জাতিসংঘের প্রতিষ্ঠা হয় 1945 সালে। ওকে, আর হচ্ছে এখানে আমাদের জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে এটা হচ্ছে স্থায়ী সদস্য। আমরা জানি যে জাতিসংঘের কি স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের সদস্য আছে। ওকে, জাতিসংঘের কি স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের সদস্য আছে। এর মধ্যে হচ্ছে টোটাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। এর মধ্যে হচ্ছে 5টা হচ্ছে স্থায়ী এবং 10টা হচ্ছে কি অস্থায়ী, কেমন? ওকে, তারপর হচ্ছে এই যে স্থায়ী যে সদস্য সংখ্যা, এখানে আসছে যে স্থায়ী সদস্য কোনটি। এখন আপনাদের জানতে হবে যে এই যে 5টা স্থায়ী সদস্যের নাম,
বা এই যে 5টা স্থায়ী সদস্যের নাম এটা জানতে হবে। এবং এই যে 5টা স্থায়ী সদস্য এরাই কিন্তু হচ্ছে আবার কি ভেটো দেয়। এরা কি দেয়? এরা দেয় হচ্ছে ভেটো দেয়। এরা কি দেয়? এরা হচ্ছে কি ভেটো দেয়। যেমন হচ্ছে আপনারা সবাই জানেন যে 1971 সালে যখন বাংলাদেশ একেবারেই মানে কি বলে যে যুদ্ধ জয়ের একেবারে দ্বার প্রান্তে 16 ডিসেম্বরের আগে, তখন মেবি 8 তারিখে তখন হচ্ছে কি করে এই জাতিসংঘ কি করে আমেরিকা, এই জাতিসংঘ মানে আমেরিকা কি চাইছিল যে যুদ্ধ বিরতি চেয়েছিল। কি চাইছিল? যুদ্ধ বিরতি। তো সেখানে কিন্তু রাশিয়া তখন তো ছিল হচ্ছে রাশিয়া ছিল না, ইউএসএসআর ছিল। তো হচ্ছে তখন কি রাশিয়া তখন কি ভেটো দিয়েছিল। ঠিক আছে? সো এই যে ভেটো দেওয়ার ক্ষমতা হচ্ছে শুধুমাত্র এই যে স্থায়ী যে সদস্যগুলো আছে এই স্থায়ী সদস্য। এবং এই স্থায়ী সদস্যগুলো কোথা থেকে আসছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। সুতরাং ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে 5টা পরাশক্তি ছিল, সব থেকে শক্তিধর দেশ ছিল, এই শক্তিধর 5টা দেশ মিলেই কিন্তু হচ্ছে স্থায়ী সদস্য। ঠিক আছে? এর যে কোনো একটি যদি মানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যদি এর কোনো একটি দেশ যদি হচ্ছে বিরোধিতা করে এটাকে বলা হয় ভেটো। এবং এই ভেটো দেওয়ার ক্ষমতা হচ্ছে শুধুমাত্র এই স্থায়ী সদস্যদের মধ্যে। বুঝতে পারলাম? তো অনেক কিছু শিখে এলাম যে স্থায়ী সদস্য হচ্ছে কারা কারা? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই 5টা। ঠিক আছে? চীন, ফ্রান্স, রাশিয়া। ওকে, সো সোভিয়েত রিফাত বলে দিচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ছিল তখন। ঠিক আছে? সেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু তখন কি করছিল? ভেটো দিয়েছিল যে তারা যুদ্ধবিরতি চায় না বা যুদ্ধবিরতি এখন দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। সো এটা আপনারা জেনে গেলেন যে মুক্তিযুদ্ধের সময় যে জাতিসংঘ তখন চেয়েছিল বা জাতিসংঘে এই প্রস্তাব করেছিল আমেরিকা যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ বিরতি হোক, কিন্তু এটা তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন কি সোভিয়েত ইউনিয়ন তখন কি এটা বিরোধিতা করেছিল বা ভেটো দিয়েছিল। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা। তো হচ্ছে আমরা সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ফ্রান্স। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ফ্রান্স। ওকে, সো তৎকালীন সময় যে সোভিয়েত ইউনিয়নের যে ফুল মিনিং ছিল এটা ছিল কি ইউএসএসএ, মানে ইউনিয়ন অফ দ্য সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসএ। ওকে, আচ্ছা। সো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের, সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রান্স। আচ্ছা, তো হচ্ছে আমরা যেহেতু পিডিএফ দিয়ে পড়াচ্ছি সো এই জন্য হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসতেছে। সো এখন আমরা একটু সরাসরি আমরা চলে যাব আমাদের হুম, এখন দেখা যাচ্ছে কিনা? 1 মিনিট, আমরা এখনই চলে যাচ্ছি। ওকে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, আমরা এখনই হচ্ছে আপনাদের সাথে আমরা আচ্ছা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা? ওকে, আচ্ছা। আশা করি এখন আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, আচ্ছা। এখন আমরা চলে যাব আমাদের যে সেকেন্ড যে কোয়েশ্চেন। তো সেকেন্ড কোয়েশ্চেনটি আমরা এখন শুরু করে যাচ্ছি। আপনারা সাথে সাথে সবাই দেখবো যে সর্বপ্রথম কারা অ্যান্সার করতে পারেন। কেমন? ওকে, এটা একটু দেখবো যে সর্বপ্রথম আপনারা। আচ্ছা, আমাদের স্ক্রিনে আসেনি হয়তো। সরি, আমি একটু সময় নিচ্ছি। ভেরি সরি।
ওকে ওকে, আচ্ছা এখন আর সমস্যা হবে না। ওকে আচ্ছা, তো এখন চলে যাচ্ছি আমাদের শোনা যাচ্ছে না এখন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন এখন চলে যায় যে কোন শহর দুইটি মহাদেশে অবস্থিত, কোন শহরটি দুইটি মহাদেশে অবস্থিত। দেখেন এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে হচ্ছে আমাদের ইস্তাম্বুল আছে, মস্কো আছে, প্যারিস এবং লন্ডন। সবাই একটু কমেন্টে জানাবেন কোন শহর দুটি, মানে এর মধ্যে একটা শহর আছে যেটা হচ্ছে দুইটি মহাদেশে অবস্থিত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কি সমস্যা হচ্ছে? ওকে, ইস্তাম্বুল হবে, বাট দেখা যাচ্ছে না, তাই তো? সরি। সরি ভাইয়া। আচ্ছা, এখন কি দেখা দেখা যাচ্ছে কিনা? সরি ভাইয়া। আচ্ছা, কোন দুইটি শহর, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইস্তাম্বুল। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখেন তো যে কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? কৃষিতে সবুজ বিপ্লবের, আচ্ছা কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, এখন আশা করি দেখা যাবে। সেটা হচ্ছে যে, আচ্ছা আপনারা সবাই একটু শেয়ার করে দেন যে কৃষিতে সবুজ বিপ্লবের, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এইটা কারেক্ট আনসার, সবাই বলেন যে কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে কৃষিতে সবুজ বিপ্লবের জনক কে? এইটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? হ্যাঁ, নরম্যান। হ্যাঁ, এখন আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, 3B নরম্যান বোরল্যাগ। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভেরি সরি। আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন সবাই, আর সকল বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। ওকে, 3B। ওকে, সো নরম্যান
বোরলাগ হচ্ছে আমাদের এই কারেক্ট অ্যান্সার হচ্ছে নরম্যান বোরলাগ। তিনি হচ্ছে কৃষিতে সবুজ বিপ্লবের জনক। এখন চলছে পরের প্রশ্ন, দেখেন বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? দেখেন কি আছে, মহেশখালী, নিজুম দ্বীপ, সেন্ট মার্টিন, মনপুরা। এন জাহান লেখছে 3B। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, দেখেন বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? মহেশখালী, নিজুম দ্বীপ, সেন্ট মার্টিন। ওকে, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের একমাত্র পার্বত্য যে সবাই দ্রুত কমেন্ট করেন। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে আমাদের মহেশখালী। হ্যাঁ, সবাই আনসার করেছেন যে কারেক্ট আনসার হচ্ছে মহেশখালী। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের যদি পরীক্ষা আসে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি, সেটি হচ্ছে কিন্তু ভোলা। এছাড়াও যদি আসে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে কি সেন্ট মার্টিন। ওকে, সেন্ট মার্টিন হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণের ইউনিয়ন। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পরের প্রশ্ন। দেখেন 2025 সালে স্বাধীনতা পুরস্কার পায় কে? এই যে স্বাধীনতা পুরস্কার 2025 সালে কে পায়? মবিন খান, হেলাল হাফিজ, আজম খান, আয়ুব বাচ্চু। সবাই কমেন্টে জানান এদের মধ্যে স্বাধীনতা পুরস্কার কে পায়। ওকে, তো দেখেন এই যে এবছর আমাদের টোটাল 7 জন হচ্ছে স্বাধীনতা পুরস্কার পায়, 7 জন, ঠিক আছে। এর মধ্যে আমাদের 1 নম্বর হচ্ছে অধ্যাপক জামাল নজরুল ইসলাম। তিনি হচ্ছেন কি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। পরীক্ষা আসতে পারে যে এখানে তো আসলে যে স্বাধীনতা পুরস্কার পায় কে, তো এর মধ্যে হবে একজন। এছাড়া যদি বিভিন্ন ক্যাটাগরিতে যেহেতু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় এবং